হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ, নীলফামারী হতে। তোমরা যারা এই মুহূর্তে আমার এই লাইভ ক্লাসটি দেখতেছো, তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসটি হবে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে। আজকে আমাদের রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস আজকে আমরা দেখব, আমরা শুরু করতেছি। আচ্ছা, তোমরা ঠিক ক্লাসটি শুরু করার আগ মুহূর্তে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না, আমার এই সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কি না, তোমরা একটু লাইক কমেন্টের মাধ্যমে জানাই দাও। আর তোমরা আমার সঙ্গে থাকো, আমরা এখন এই ক্লাসটি শুরু করব। আচ্ছা, আমি দেখি নেই তোমরা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছো কি না। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই আমার সঙ্গে যুক্ত হয়েছ। ধন্যবাদ তোমাদেরকে যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছ। তো তোমরা এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমরা ছাড়াও আরও বন্ধুরা তোমাদের এই ক্লাসটিকে দেখতে পারে। তো সেই জন্য তোমরা শেয়ার করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি শুরু করতেছি। আচ্ছা, আজকের ক্লাসের বিষয় হবে যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণী। ওকে, তো আসলে আজকের আমি যে বিষয়টি আলোচনা করব, আজকের এই লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে যে ক্লাস 9 এবং 10, সেই সাথে একাদশ দ্বাদশ সকল শিক্ষার্থীর জন্য এই ক্লাসটি ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকে এই ক্লাসটিতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী কীভাবে আমরা তৈরি করতে পারবো। তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা শিখে যাবা একটি পর্যায় সারণী কীভাবে খুব সহজে আমরা মনে রাখতে পারি এবং কিভাবে আমরা সুন্দর একটা পর্যায় সারণী তৈরি করতে পারি, এবং এই মৌলগুলো কে কিভাবে আছে সব বিষয়গুলো এই লেকচারের মাধ্যমে তোমরা জানতে পারবা। তোমাদের এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, তো শুরু করা যাক। তো সর্বপ্রথম শুরু করার আগে একটু পর্যায় সারণী সম্পর্কে, এর ইতিহাস সম্পর্কে একটু বলে দেই। সেটি হচ্ছে যে সাধারণত পর্যায় সারণী সম্পর্কে সর্বপ্রথম যে 1869 সালে মেন্ডেলিভ সর্বপ্রথম এই পর্যায় সারণী সম্পর্কে আইডিয়া দিয়েছিলেন। তো মেন্ডেলিভ যে সময়ে পর্যায় সারণী সম্পর্কে আইডিয়া দিয়েছিলেন, সেই সময়ে আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল মাত্র 63টি। তো তিনি এই 63টি মৌলকে নিয়ে চিন্তা করে তিনি সর্বমোট 67টি মৌলের স্থান দিয়ে একটা পর্যায় সারণী তৈরি করেছিলেন। আচ্ছা, এখন বিষয় হলো এই যে পর্যায় সারণী, এই পর্যায় সারণী তৈরি করার আসলে উদ্দেশ্যটা কী ছিল। আচ্ছা, প্রথম যখন মৌলগুলো আবিষ্কার হচ্ছিল, তখন প্রতিটা মৌলের আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যগুলোকে, প্রতিটা আলাদা বৈশিষ্ট্য মনে রাখা এটা খুব বিজ্ঞানীদের জন্য কঠিন হয়ে যাচ্ছিল। দিনকে দিন একটার পর একটা মৌল আবিষ্কার হচ্ছিল। তখন বিজ্ঞানীরা চিন্তা করলেন যে কিভাবে এদের সবার বৈশিষ্ট্য একসঙ্গে মনে রাখা যাইতে পারে। তো সেই রকমের একটা ধারণা করেন তারা। তো সেই ধারণা থেকেই মূলত পর্যায় সারণীর ধারণা আসে যে একটা যদি গ্রুপে অথবা একটা আনুভূমিক অথবা তাদেরকে যদি সারিতে সাজানো যায়, তাহলে তাদের ধর্মগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো এই বিষয়গুলো নিয়েই পর্যায় সারণীটার অবতারণা করা হয়। আচ্ছা, তো আমরা আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা শেখাবো সেটি হলো যে আমরা একটা আধুনিক পর্যায় সারণী, যে মেন্ডেলিভ যে পর্যায় সারণী দিয়েছিলেন, সেই একটা আধুনিক পর্যায় সারণী আমরা কীভাবে তৈরি করব সেটা আমি শেখাবো। আর এই আধুনিক পর্যায় সারণী তোমরা যদি নিজেরা তৈরি করতে পারো, তাহলে তোমাদের এই এলিমেন্টগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকবে। তোমরা কোন মৌলটি কোন জায়গায় অবস্থান করতেছে তুমি সেটা চোখ বন্ধ করেই বলতে পারবা। আচ্ছা, শুরু করা যাক। তো আমরা এই মুহূর্তে শুরু করব যে এই যে আধুনিক পর্যায় সারণী, কীভাবে আমরা একটা সুন্দর পর্যায় সারণী তৈরি করব সেটা আমি দেখাবো। আচ্ছা, দেখো, সর্বপ্রথম পর্যায় সারণী তৈরি করার জন্য আমরা যে কাজটা করব, তোমরা একটু আমার সঙ্গে সঙ্গে দেখো, পারলে তোমরা খাতায় লেখার চেষ্টা করো। তো আমরা সর্বপ্রথম একটা ঘর এঁকে নিব। দেখো, পর্যায় সারণী তৈরি করার সিস্টেমটা হলো যে আমরা যদি একটা পর্যায় সারণী তৈরি করি, আমাদের প্রথম যে কাজটি হবে, আমরা প্রথমে একটা ঘর এঁকে নিব। আচ্ছা, দেখো, আমি একটু বড় করে একটা ঘর এঁকে নিব। শিক্ষার্থীবৃন্দ, আমি একটু বড় করে এখানে একটা ঘর এঁকে নিলাম। এভাবে আমি একটা ঘর এঁকে নিব। আচ্ছা, এটা আমি এঁকে নিলাম, একটি ঘর আমি এঁকে নিলাম।
ওকে, এরপর আমার যে কাজটি হবে সেটি হলো এই ঘরটিকে সর্বপ্রথম দুইটি ভাগে ভাগ করা। ওকে, আমরা এটাকে এরপরে দুই ভাগে ভাগ করব, মাঝ দিয়ে আমরা সমান ভাগে ভাগ করব। ওকে, এটি কাজ হলো। এরপর দেখো এখানে দুইটি দুইটি করে ভাগে ভাগ বিভক্ত হয়ে গেল। এর পরের কাজ হলো এই ঘরগুলোকে আবার আমি সমান দুই ভাগে, এই প্রতিটা ভাগকে আবার দুই ভাগে করে ভাগ করে নিব, এটাকে আবার আমি সমান দুই ভাগে ভাগ করে নিব। ওকে, অলরেডি আমার 4টা ঘর হয়ে গেছে। এর পরের কাজটি হচ্ছে এই যে 4টি ঘর হলো, এই 4টি ঘরকে আবার সমান দুই ভাগ করে ফেলবো। আচ্ছা, আমি তাহলে এইগুলোকে আবার দুই ভাগ করব। আচ্ছা, আমরা দেখতেছি যে কিভাবে আমরা একটা পর্যায় সারণী তৈরি করব। আর এই পর্যায় সারণী যে তৈরি করতে পারবে সে খুব সহজে পর্যায় সারণীর বিভিন্ন বৈশিষ্ট্য থেকে শুরু করে পর্যায় সারণীর এলিমেন্টগুলো সম্পর্কে মনে রাখতে পারবে। ওকে, তো সর্বপ্রথম আমরা এরকম একটা ঘর নিলাম, নেওয়ার পর ওটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করলাম, তারপর প্রতিটা ভাগকে দুই ভাগ করে করলাম। এরপর যেটি করব যে এই যে ঘরটি, এটিকে সর্বপ্রথম আমরা সমান 3টি ভাগে ভাগ করে নিব। আমরা এটাকে প্রথম 3টি ভাগে ভাগ করব। সেই 3টি ভাগ দেখো যে এখানে মনে করো, আমি যদি এখানে মনে করি আর এখানে সমান 3টা ভাগ হবে, তো আমি এখান থেকে সমান 3টি ভাগে ভাগ করে নিব। ওকে, এখান থেকে 3টি ভাগে ভাগ করব। এরপরের কাজ হলো এই যে 3টি ভাগ হলো সেই প্রতিটি ভাগকে আবার আমরা সমান 2টি করে ভাগে বিভক্ত করব। আচ্ছা, এটাকে 2 ভাগ করব। ওকে, আমরা দেখতেছি কিভাবে আমরা একটা পর্যায় সারণী তৈরি করতে পারি। ওকে, এটিকে আবার আমরা সমান 2 ভাগে ভাগ করে নিলাম। ওকে শিক্ষার্থীবৃন্দ, দেখো তো অলরেডি আমাদের এখানে 6টি ঘর হয়ে গেছে। এরপরে যে কাজটি হবে সেই কাজটি হলো এই যে 6টি ভাগ হলো, প্রতিটি ভাগকে সমান 3 ভাগে বিভক্ত করব। প্রথমে আমরা 3টা ভাগ করব, তারপর ওই ভাগগুলোকে 2 ভাগে বিভক্ত করব। এরপরে এই যে ভাগগুলোকে, এগুলোকে আমরা 3টি ভাগে বিভক্ত করব। এগুলো 3টি করে ভাগে বিভক্ত করব। তোমরা দেখতে থাকো, আমাদের এই লেকচারটি তোমরা শেষ পর্যন্ত দেখবা। আশা করি অনেক কিছুই শিখতে পারবা। আমরা চেষ্টা করব আমি অনেক কিছু এখানে আজকের এই লেকচারটিতে জানানোর, এবং আমরা যদি একটা পর্যায় সারণী তৈরি করতে পারি তাহলে আমাদের অনেক পর্যায়ভিত্তিক যে ধর্মগুলো, এগুলো অনেকগুলোই হয়ে যাবে। ওকে, আমরা প্রতিটি ভাগকে সমান 3টি ভাগে বিভক্ত করে নিচ্ছি। ওকে, সমান 3টি করে ভাগে বিভক্ত করে নিলাম। আচ্ছা, দেখো আমার কিন্তু প্রতিটা ঘরে মোটামুটি সমান হয়ে গেছে। তো এই হলো আমার কাজ। এখন হচ্ছে আমরা এই যে আমাদের অলরেডি এখানে টোটাল 18টা ঘর হলো, এপাশে আমাদের টোটাল 8টি করে ঘর তৈরি হয়ে গেল। তো এখন হলো আমরা এই পর্যায় সারণীটাকে কীভাবে মৌলগুলোকে এখানে বসাবো আমি তোমাদেরকে একটু সেটা দেখাবো। আচ্ছা, আমি তার আগে তোমাদেরকে একটা পর্যায় সারণীতে দেখো, আমি একটু বই দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে যে একটা পর্যায় সারণী দেখো এখানে আছে। তো পর্যায় সারণীটাতে দেখো, লক্ষ্য করো এই পর্যায়টিতে প্রথমে এখানে একটা হাইড্রোজেন মৌল আছে, এখানে একটা হিলিয়াম মৌল আছে, মাঝখানে কিন্তু ফাঁকা আছে। পরেরটি দেখো, পরে এখানে 2টি মৌল আছে, তারপরে এইদিকে 6টি মৌল আছে। তো এগুলো কেন আমি একটু পরে বোঝানোর চেষ্টা করছি, তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। তো দেখো আমরা কিভাবে এখন এই যে আমাদের এই জিনিসটি হলো, এখন আমরা কিভাবে এখানে মৌলগুলোকে বসাবো। আচ্ছা, তো এরপরে কাজ হলো সর্বপ্রথম আমাদের যে এখানে 8টা ভাগ আছে, এখানে দেখো টোটাল 8টি ভাগ আছে। তো আমরা জানি পর্যায় সারণীতে টোটাল পর্যায় হলো 7টি এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলগুলোর জন্য, এবং হচ্ছে গ্রুপ হলো 18টি। তো দেখো আমাদের এই পাশে 18টা গ্রুপ অলরেডি আমরা এঁকে ফেলছি, আর এই পাশে আমরা দেখো এখানে আমরা 8টা সারি টানছি। তো আমাদের এখানে এই জায়গায় আমাদের হবে যে প্রথমটা, এখানে আমরা গ্রুপ নাম্বার দেওয়ার জন্য আমরা এগুলো ফাঁকা রাখবো, যে এটা 1, এটি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17। আচ্ছা, একটু কোথাও ভুল হয়ে গেছে আমার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18। আচ্ছা, যাই হোক, আমি হয়তো বা একটু কোথাও ভুল করে ফেলছি, এরকম ভুল হয়ে গেছে হয়তো বা। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16। ও সরি, এখানে এই যে দেখো আমি একটু ভুল করলাম, সরি, আমি দুঃখিত। যে এইখানে আমাদের এখানে এটা 15 হতো, 15, 16,
17, 18, এটি হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের কাজ হবে যে এইগুলোতে আমরা কিভাবে মৌলগুলোকে বসাবো। সর্বপ্রথম আমাদের মৌলটি হলো হাইড্রোজেন, আমরা এখানে বসাই ফেলবো হাইড্রোজেন। ওকে, এরপরের মৌলটি হলো হিলিয়াম। আমরা জানি যে হিলিয়ামটি হলো গ্রুপ 18 মৌল। তো আমরা সেটিকে সর্বপ্রথমে হিলিয়ামটাকে এখানে বসাই দিব, এখানে আমরা বসাই দিলাম হিলিয়াম। ওকে, এখানে আমাদের প্রথমটা হলো হাইড্রোজেন, হিলিয়াম। তারপরে দেখো আমাদের পরের মৌলটা কি লিথিয়াম। লিথিয়াম শুরু হবে এখান থেকে, লিথিয়াম, লিথিয়াম। তারপরে হচ্ছে লিথিয়ামের পরে হবে ব্রেলিয়াম, আমরা এখানে ব্রেলিয়াম বসাবো, ব্রেলিয়াম। আচ্ছা, তারপরে দেখো আসলে এই জায়গাটা আমাদের ফাঁকা থাকবে, এই জায়গাগুলো ফাঁকা থাকবে। এর কারণটা হচ্ছে আমরা জানি যে ডি ব্লক মৌলগুলো গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত অবস্থান করে। ওকে, তো এই জায়গাগুলো আমরা যদি ডি ব্লক মৌলকে অবস্থান দিতে চাই তাহলে দেখো বেরিলিয়ামের পর যে ব্রোন, এটি কিন্তু পি ব্লক মৌল, এটি কিন্তু ডি ব্লক মৌল নয়। যার কারণে সে এই জায়গায় না বসে ব্রোনটা বসবে এখানে, বেরিলিয়ামের পর ব্রোন। ওকে, তারপর দেখো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এইভাবে বসাবো। এরপর দেখো নিয়নের পরে আমরা জানি সোডিয়াম, এখানে সোডিয়াম বসাবো। তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম বসাবো। আচ্ছা, ম্যাগনেসিয়াম। তারপর দেখো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কিন্তু ডি ব্লক মৌল নয়, তো সেখানে এখানে অ্যালুমিনিয়ামটা আমরা বসাতে পারবো না, আমরা অ্যালুমিনিয়ামটা বসাবো এই গ্রুপ 13-এ। ওকে, আচ্ছা, তোমরা দেখি তোমাদের কমেন্টগুলো যে তোমরা আসলে দেখতে পাচ্ছ কি না, বুঝতে পারছো কি না, আর তোমরা একটু কে কোন কলেজ থেকে আসছো আমাকে একটু জানিয়ে দাও। তো তোমরা অনেকেই আমার সঙ্গে আছো, ধন্যবাদ তোমাদেরকে। আসলে অনেকেই আসো আমাদের সঙ্গে যে একটু একজন লিখছো যে 15 লিখিনি, ভুল হয়ে গিয়েছিল, দুঃখিত। আচ্ছা, 15টা আমার ভুল হয়ে গিয়েছিল, তোমরা অনেকে জানাইছো, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, এরপরে দেখো অ্যালুমিনিয়াম, তারপর কে সিলিকন, 14 নম্বর মৌল সিলিকন এখানে বসবে। সিলিকন, কার্বন, সিলিকনের পর ফসফরাস, তারপরে সালফার, ক্লোরিন, তারপর আর্গন। আচ্ছা, এখানে আর্গন বসালাম। এরপরে দেখো এরপরে যেটা হবে যে আর্গনের পর এখানে পটাশিয়াম হবে, এখানে তারপর ক্যালসিয়াম হবে। তারপরে দেখো ক্যালসিয়ামের পরে এবার দেখো স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামটি হলো ডি ব্লক মৌল। আমরা জানি যে এই যে চতুর্থ পর্যায়ের যে মৌলগুলো, এটাকে যদি আমাদের প্রথম পর্যায়ে বলি, প্রথম, এটি হলো দ্বিতীয়, এটি হলো তৃতীয়, এটা যদি চতুর্থ হয় এটি পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা জানি চতুর্থ পর্যায়ের মৌলগুলো থেকে ডি ব্লক মৌলগুলো অবস্থান করতে থাকে। তো এবার দেখো ক্যালসিয়ামের পরে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামটা কি, তাহলে এখানে থেকে শুরু হবে, কারণ ডি ব্লক মৌল, আমরা এখানে লিখবো স্ক্যান্ডিয়াম। তারপর হলো টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ওকে, এরপর দেখো আমরা এখানে 10টা মৌল লিখলাম যেগুলো ডি ব্লক মৌল। জিঙ্কের পরে হলো জার্মেনিয়াম, আর্সেনিক। ওকে, তারপর হলো সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, এগুলো এখানে হবে। এরপরে দেখো ক্রিপ্টনের পরে আমাদের পঞ্চম পর্যায়ে গিয়ে ক্রিপ্টন, তারপর হলো স্টেনশিয়াম। ওকে, রুবিডিয়াম, স্টেনশিয়াম, যে এরপরে হলো রুবিডিয়াম, স্টেনশিয়াম। তারপর হলো 39 নম্বর মৌলটি হলো এখানে হবে ইট্রিয়াম। তারপর হলো জার্কেনিয়াম, জার্কেনিয়াম, নায়োবিয়াম, মোলিবডেনাম, টেকনেশিয়াম, রুথিনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার, ক্যাডমিয়াম, ইন্ডিয়াম, টিন, অ্যান্টিমনি, টেলুরিয়াম, আয়োডিন, জেনুন। আচ্ছা, এখন একটু দেখো এখানে আমি অলরেডি 54 নম্বর মৌল পর্যন্ত লিখলাম। আচ্ছা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো বা অনেকেই বলো যে স্যার আমরা কত নম্বর মৌল পর্যন্ত আমরা এগুলোকে মুখস্থ রাখবো। তো আসলে তোমাদের জন্য বলবো যে আমরা তো যখন আমরা মানে আরও আগে ছোটো ছিলাম, 9-10-এর কথা বলবো, তখন আমরা মোটামুটি 30টি মৌলের নাম পর্যন্ত মুখস্থ রাখছিলাম। তো এখন আমরা ইন্টারমিডিয়েটে এসে আমরা হচ্ছে টোটাল এই যে জেনন পর্যন্ত মিনিমাম 54টা মৌল অবশ্যই আমরা মনে রাখবো।
আচ্ছা আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ছিলাম, তো আমি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে পড়েছিলাম। তো সেখানে আমাদের যে কেমিস্ট্রি স্যার ছিলেন, তিনি খুবই কঠিন মানুষ, খুবই শক্ত মানুষ ছিলেন। উনি আমাদেরকে 109টি মৌলের, সে সময় আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল 109টি। তো উনি সবসময় আমাদেরকে এই 109টি মৌলের নাম মুখস্থ করাইছিলেন। তো আমি সেই ব্যক্তি যে, যাই হোক, আমার সৌভাগ্য হয়েছিল 109টি মৌলের নাম মুখস্থ রাখার। ওকে, তো যাই হোক, জেনন। এরপরে দেখো, আমি আর বেশি লিখবো না, এরপরে এখানে জেননের পরে দেখো যে সিজিয়াম, আচ্ছা জেনন, সিজিয়াম, তারপর হলো বেরিয়াম, এগুলো লিখলাম। তারপর এখানে ল্যান্থানাম লিখবো, ল্যান্থানাম। এখানে হলো ফ্রান্সিয়াম, এখানে রেডিয়াম, আর রেডিয়াম। তারপর হচ্ছে এখানে অ্যাক্টিনিয়াম লিখলাম। ওকে, আর এখানে জেননের পর রেডন, জেনন, এই যে ক্রিপ্টন, জেনন, রেডন, আরএন। ওকে, আয়োডিন, অ্যাসিটিন, এগুলো আমরা এখানে লিখে ফেললাম। আচ্ছা, এখন লক্ষ্য করো যে এই যে পর্যায় সারণীতে এটি আমাদের পর্যায় সারণীটা অলরেডি মোটামুটি তৈরি করা হয়ে গেল। তো আমরা জানি যে পর্যায় সারণীতে 4 প্রকারের মৌল আছে: এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক এবং এ ব্লক মৌল। এই 4 ধরনের মৌল আমরা জানি যে পর্যায় সারণীতে আছে। তো সেই পর্যায় সারণীতে আমরা অলরেডি যেগুলো লিখে ফেলছি, সেইগুলোর মধ্যে আমরা কিন্তু অলরেডি এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক এই মৌলগুলো লিখে ফেলছি। এরপর আছে ডি ব্লক মৌল, তো আমি এ ব্লক মৌল আছে, তো আমরা এ ব্লক মৌলটাকে একটু পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি বা আলোচনা করছি। তো এখানে লক্ষ্য করো, তো আমরা প্রথমে যদি এগুলোকে গ্রুপ বা এগুলোকে ব্লক সিস্টেমে আমরা চিন্তা করি, তাহলে আমরা এভাবে হবে যে আমরা যে এলিমেন্টগুলো লিখলাম তার মধ্য থেকে এই গ্রুপ 1 এবং 2 এগুলো হলো এস ব্লক মৌল, এরা হলো এস ব্লক মৌলের অন্তর্ভুক্ত ব্লক, এগুলো হলো এস ব্লক মৌল। ওকে শিক্ষার্থীবৃন্দ, এগুলো হচ্ছে এস ব্লক মৌল। এরপর হচ্ছে এখানে 13 থেকে 18 নম্বর পর্যন্ত, 13 থেকে 18 এই পর্যন্ত এগুলো হলো পি ব্লক মৌল, পি ব্লক মৌল। আর মাঝখানে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত এখানে টোটাল 10টি মৌল গ্রুপ। এই 10টি গ্রুপের মৌলগুলো এরা হচ্ছে ডি ব্লক মৌল, এরা হচ্ছে ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। ওকে, এরা ডি ব্লক মৌল। ওকে, আর হচ্ছে এ ব্লক মৌল, আমরা ওই এ ব্লকটাকে আমরা একটু পরে আমরা দেখতেছি। আচ্ছা, তো যাই হোক, এখন লক্ষ্য করো যে এটা আমরা লিখতেছি। এখন হচ্ছে আমাদের এখানে যে বিষয়টি, আমরা হলো এস ব্লক, ডি ব্লক, পি ব্লক মৌলগুলো এখানে আমরা আলাদা করে ফেললাম। আচ্ছা, এখন হলো এই পর্যায় সারণীর যে বৈশিষ্ট্যগুলো, আমি এই বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে দেখো, প্রথম হচ্ছে যে এই যে 1 এবং 2 গ্রুপে এখানে টোটাল হচ্ছে 13টি মৌল এবং ওখানে 18 নম্বর গ্রুপে একটা হিলিয়াম। এই 14টি মৌলকে বলা হবে এরা হলো এস ব্লক মৌল, এরা এস ব্লক মৌল। আচ্ছা, এরপর হলো যে এখানে 13 থেকে 18 পর্যন্ত এই জায়গাতে টোটাল 36টি মৌল আছে, যেগুলো হচ্ছে আমাদের পি ব্লক মৌল। এবং এই যে এখানে ডি ব্লক মৌল, এই ডি ব্লক মৌলের সংখ্যা হলো তোমরা জানো 41টি, আর এ ব্লক মৌলের সংখ্যা হলো 27টি। আচ্ছা, এখন হলো যে এই যে মৌলগুলোর মধ্যে একটা পর্যায় সারণীতে যে মৌলগুলো বাম দিকে থাকে তারা হচ্ছে ধাতু, আর যারা ডান দিকে যারা অবস্থান করে তারা হচ্ছে অধাতু। পর্যায় সারণী এরা হলো ধাতু, এরা হলো অধাতু। আচ্ছা, এখন বিষয় হলো একটা পর্যায় সারণীতে যদি আমরা বাম থেকে ডানের দিকে যেতে চাই, তখন এই মৌলগুলোর ধাতব ধর্ম হ্রাস পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়, অধাতুর ধর্ম বৃদ্ধি পায়। ওকে, তো এখানে দেখো যে এই যে গ্রুপে আমরা যখন এইদিকে যাচ্ছি, ক্রমান্বয়ে ধাতু ধর্মগুলো হ্রাস পাচ্ছে, অর্থাৎ অধাতু ধর্ম বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি যে আমরা যদি এইদিকে একটা টান দিই এইভাবে, তাহলে যে এই যে পর্যায় সারণীতে এইখানে যে মৌলগুলো আছে, এই মৌলগুলো সবগুলো হচ্ছে অধাতু।
ওকে, এগুলো হচ্ছে অধাতু। আর এই যে নিচে এরা এরা সবাই হচ্ছে ধাতু। তোমরা প্রদর্শনীতে একটু জিনিস লক্ষ্য করবা যে এই যে প্রদর্শনীটা দেখো এখানে এইরকম করে, এই যে এখানে দেখো একটা হলুদ চিহ্ন দিয়ে, হলুদ দিয়ে এই দিকে এগুলো ধাতু দেখানো হচ্ছে। তো এইগুলো আসলে অধাতুগুলোকে এখানে দেখানো হচ্ছে, যেটা আমরা এই দিক থেকে চিন্তা করব, এরা হচ্ছে অধাতু। আচ্ছা, এর মাঝামাঝি এখানে কয়েকটা বিষয় হচ্ছে, এইগুলোর মাঝামাঝি এই যে ব্রোন, এই কয়েকটা ধাতু আছে যারা মৌল আছে, যারা ধাতু এবং অধাতুর মাঝামাঝি আচরণ করে, তাদেরকে আসলে অর্ধধাতু বলা হয়। তো এই অর্ধধাতু বা অপধাতু এদের সংখ্যা হলো 7টি। আচ্ছা, সেই 7টি কি কি দেখো, এখানে ব্রোন একটি, তারপরে হচ্ছে একটা সিলিকন, তারপরে হচ্ছে আর্সেনিক, তারপর হচ্ছে সেলেনিয়াম, এখানে জার্মেনিয়াম, তারপরে অ্যান্টিমনি, টেলুরিয়াম, অ্যাস্টেটিন। আচ্ছা দেখো, এখানে আমি 7টি মৌলকে চিহ্নিত করছি। এই 7টি মৌল হলো প্রদর্শনীতে এরা হলো মানে অর্ধধাতু, অর্থাৎ এদের বৈশিষ্ট্য ধাতু এবং অধাতু এর মাঝামাঝি। ওকে, তো এই হলো বিষয়। এখন আমরা যে বিষয়টিকে এখানে নিয়ে আলোচনা করব, আসলে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না, আমি আসলে একটু কানেকশনে আমি যাইতে পারছি না, আমার এই মোবাইলে নেটের প্রবলেম হচ্ছে মনে হয়। আচ্ছা যাই হোক, আচ্ছা একটু পরে আমি মোবাইলে দেখতে পাবো তোমাদেরকে। আচ্ছা, এখন লক্ষ্য করো, এইগুলো হচ্ছে আমাদের হচ্ছে প্রদর্শনীতে এস ব্লক মৌল, পি ব্লক, ডি ব্লক, এইভাবে আমরা ব্লকগুলোকে আলাদা করে নিলাম। আচ্ছা, এখন যে বিষয়টি, সেই বিষয়টি হবে যে আমরা যে বিষয়টা এখানে আলোচনা করব সেটি হলো এই যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক মৌল, এদের মধ্যে দেখো যে এই যে গ্রুপগুলো, গ্রুপ 1 এবং 2, গ্রুপ 1 এবং 2, এই গ্রুপ 1-এর যে মৌলগুলো এরা সবাই হলো ক্ষার ধাতু, এরা হলো ক্ষার ধাতু, এরা সবগুলো ক্ষার ধাতু। তারপরে গ্রুপ 2-এর মৌলগুলো, এগুলোকে বলি আমরা মৃৎ ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু। এরপর হচ্ছে যে গ্রুপ 18-এর যে মৌলগুলো, এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় গ্যাস এরা। আচ্ছা, এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তারপরে গ্রুপ 17-এর মৌলগুলো, এইগুলো হচ্ছে হ্যালোজেনো মৌল, এগুলো সবগুলো হ্যালোজেনো মৌল, এরা হ্যালোজেনো মৌল। হ্যালোজেনো মৌল তোমরা জানো যে হ্যালোজেনো মৌল কেন বলা হয়? হ্যালোজেনো মৌল বলা হয় এর কারণ হলো যে হ্যালোজেনো মৌলগুলো এরা এইগুলো সমুদ্রের লবণের মধ্যে এদেরকে পাওয়া যায়, সামুদ্রিক লবণের মধ্যে এই এলিমেন্টগুলোকে পাওয়া যায় বলে এরা হলো হ্যালোজেনো মৌল। ওকে, এরপর হলো গ্রুপ 17-এর মৌল, এদেরকে চ্যালকোজেন বলা হয়। চ্যালকোজেন মানে হলো আকরিক উৎপাদনকারী। আসলে আমরা জানি যে আমরা যে ধাতুগুলোকে খনিজ থেকে আহরণ করে ওরা আকরিক হিসাবে থাকে, তো আকরিক হিসাবে আসলে এদের অক্সাইড, সালফাইড এই হিসাবে মৌলগুলো খনির মধ্যে থাকে বলে এইগুলোকে গ্রুপ 16-এর মৌলগুলোকে চ্যালকোজেন বলা হয়। ওকে, তো এই হলো আমাদের মোটামুটি একটা ধারণা। এরপরে দেখো যে এই যে গ্রুপ, আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এইভাবে যদি আমরা পর্যায়ে যেতে থাকি, তাহলে আমরা লক্ষ্য করব যখন ষষ্ঠ পর্যায়ে যাচ্ছি, ষষ্ঠ পর্যায়ে গিয়ে এই যে ল্যান্থানাম 57 নম্বর মৌল, এই ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত, এখানে ল্যান্থানাম থেকে এই জায়গায় হচ্ছে যে লুটেশিয়াম পর্যন্ত, আসলে এই জায়গায় হবে হাফনিয়াম, এই সেপ হাফনিয়াম। একটু দেখার চেষ্টা করো যে ল্যান্থানাম থেকে হাফনিয়াম পর্যন্ত এখানে টোটাল 15টি মৌল। এই 15টি মৌলের বৈশিষ্ট্য একই রকম আছে, এদের বৈশিষ্ট্যগুলো একই রকম। তো আমরা জানি প্রদর্শনীতে যাদের বৈশিষ্ট্য একই রকম তাদেরকে হলো যে এক জায়গায় রাখা হয়। তো যদি আমরা এইখানের মধ্যে টোটাল 15টি মৌলকে রাখতে চাই, তাহলে এই একটা জায়গার মধ্যে 15টা মৌলের স্থান দেওয়া সম্ভব হয় না, যার কারণে প্রদর্শনীতে এরপরে আরও এরকম করে আরেকটি গ্রুপ, এভাবে আরেকটা হচ্ছে সারি তৈরি করা হয়। তো এখানে টোটাল 15টা মৌল, যাই হোক আমি এভাবে লিখছি না। তো এখানে ল্যান্থানাম থেকে এই যে লুটেশিয়াম পর্যন্ত, এখান পর্যন্ত টোটাল 15টা মৌলকে এখানে লেখা হয়। তো এই যে পর্যায়ে এটাকে হচ্ছে ল্যান্থানাইট সিরিজ বলা হয়। ঠিক একইভাবে অ্যাক্টিনিয়াম থেকে এই যে এখানে লরেন্সিয়ামের আগ পর্যন্ত LR,
টোটাল 14টি মৌল, এদেরকেও এই একটা জায়গায় স্থান দেওয়া হয়, এটা হলো সপ্তম পর্যায়ে। তো এখানে অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এলার এই যে টোটাল 15টি মৌলকে এক জায়গায় স্থান দেওয়া হয়, এগুলো হলো এফ ব্লকের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই সিরিজটা হলো ল্যান্থানাইট সিরিজ, আর এটি হলো অ্যাক্টিনাইট সিরিজ। আমরা এগুলোকে ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ বলে থাকি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন হলো আমি তোমাদেরকে একটা জিনিস শেখাবো, সেটি হলো যে আমরা পর্যায় সারণীতে আমাদের অনেক সময় সৃজনশীল আসে, যে ধরো এখানে এমনিতে এই যে গ্রুপগুলো দেওয়া থাকে, তারপর এ বি সি দেওয়া থাকে, তো ওই মৌলগুলো কি সেগুলো আমাদের নির্ণয় করতে হয়। তো সেইগুলো আমরা কিভাবে পারবো, আমি সে ধরনের একটা তোমাদেরকে বিষয় শেখাবো, আমি সেইগুলোকে একটা টেকনিক শেখাবো। এই টেকনিকের মাধ্যমে তোমরা পর্যায় সারণীতে কোন মৌলগুলো অবস্থান কি, গ্রুপ কি, সেটা নির্ণয় করতে পারবা, এবং মৌলটা কি, তার পারমাণবিক সংখ্যা কত, সেটাও নির্ণয় করতে পারবা। আচ্ছা, এখন লক্ষ্য করো, আমি একটু এটা যদি মিশাই, তো এখানে মনে করো এটা পুরোটা আমি মিশাবো। এবার আমি একটা জিনিস শেখাবো, সেটি হলো যে পর্যায় সারণীতে আমরা হচ্ছে এই মৌলগুলোর অবস্থান কিভাবে আমরা নির্ণয় করব। আচ্ছা, প্রথমে একটা আমি দেখো এরকম একটা জিনিস দেখাই। ধরো এখানে এভাবে হলো যে ধরো এরকম একটা চার্ট থাকলো, হ্যাঁ এভাবে ধরো এটা হলো লিখলাম, এটা আচ্ছা এটা এভাবে দিলাম, এইভাবে। ওকে, তো এখন দেখো এখানে ধরো এখানে কয়েকটা দেওয়া থাকলো, এটা দিলাম, এইটা, এটি, এভাবে একটা ছক থাকবে। সেই ছকের মধ্যে মনে করো এটি বলা আছে দ্বিতীয়, আচ্ছা এখানে ধরো এই পাশে গ্রুপ, এখানে লেখা থাকবে গ্রুপ, এখানে পর্যায়, গ্রুপ এবং এখানে পর্যায় লেখা থাকলো। ধরো এখানে লেখা থাকলো দ্বিতীয়, এটাকে দ্বিতীয় লেখা থাকবে, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইটা লেখা থাকলো। তো এখানে মনে করো দেওয়া থাকলো এটা 2 দেওয়া থাকলো, বা এখানে এমনিতেই শুধু 2 দিল আর 2। আচ্ছা, আমি একটু এঁকে নেই, তারপর তোমরা এই বিষয়টা বুঝতে পারবা। এখানে মনে করো থাকলো 14, এখানে থাকলো, আচ্ছা 14 না, এখানে শুধু 4 রাখলাম, এখানে 14, এখানে ধরো 15, এখানে 16, এটা দেওয়া থাকলো। আর এখানে মনে করো এখানে দেওয়া থাকলো একটা দেওয়া থাকলো এ বি সি ডি, ধরো ই এফ জি, এটা লেখা থাকলো। আচ্ছা, এখন বিষয় হলো যে আমরা এই যে পর্যায় সারণীতে এগুলো আমাদের এখানে দেওয়া থাকবে, তো আমরা এই কিভাবে এই মৌলগুলো কোনটির নাম কি, এই এ বি সি ডি এলিমেন্টগুলো কি হবে, এটা আমরা কীভাবে নির্ণয় করব। আচ্ছা, সেটা আমি তোমাদেরকে শেখাবো। আচ্ছা, তো এখন বিষয় হলো এটা শেখানোর জন্য আমি প্রথমত তোমাদেরকে একটা সূত্র, এখানে আমি সূত্র লিখে দিব। সেই সূত্রটা হলো যে আমরা যদি এই যে এ বি সি ডি এগুলো দেওয়া আছে, এগুলো কোন এলিমেন্ট, এটা কিভাবে আমরা বের করতে পারবো সেটা আমরা দেখাবো। তো এখানে সূত্র হলো, যদি আমাদের দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ের কোনো মৌল দেওয়া থাকে, এখানে এ বি সি ডি বলা থাকে, তো সেটাকে আমরা কিভাবে নির্ণয় করব। তো সেটা নির্ণয় করার বিষয় হলো যে পর্যায়, ধরো এখানে পর্যায় দ্বিতীয় এবং তৃতীয় যদি বলি, দ্বিতীয় ও তৃতীয় যদি বলি, আর দ্বিতীয় তৃতীয়, তাহলে আমাদের এই সূত্রটা হবে গ্রুপ সংখ্যা। সূত্রটি হবে গ্রুপ সংখ্যা -10 প্লাস পূর্ববর্তী পর্যায়ের পূর্ববর্তী পর্যায়ের নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যা, মানবিক
সংখ্যা এই সূত্রের মাধ্যমে আমরা ABCD এগুলো কী হবে সেটা নির্ণয় করতে পারবো। আচ্ছা আমি একটু তোমাদেরকে প্রথমে যদি দেখাই যে মনে করো এই যে ডি মৌলটা, এই যে ডি, এইটা ডিটা কি, এটা এখানে এই যে এইখানে যে ডি আছে এই ডিটা কি হবে সেটা কীভাবে নির্ণয় করব। এটা নির্ণয় করার জন্য দেখো আমরা একটা সূত্র বললাম যে যখন দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌল আমরা নির্ণয় করতে যাব তখন আমাদের বিষয় হবে যে ওই গ্রুপ সংখ্যা, এখানে দেখো গ্রুপ সংখ্যা, এটা ডিটা কোন গ্রুপে আছে, 15 গ্রুপে, তাহলে গ্রুপ সংখ্যা 15 লিখবো, মাইনাস হলো 10 লিখবো, আমাদের সূত্রটা হবে গ্রুপ সংখ্যা -10, প্লাস হলো ওই গ্রুপের পূর্ববর্তী নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যা। আচ্ছা এটা দেখো এটা কোন পর্যায়ে, এটা দ্বিতীয় পর্যায়, তা আমরা জানি যে প্রথম পর্যায়টিতে পর্যায় শ্রেণী দেখো প্রথম পর্যায়টিতে মাত্র 2টি মৌল আছে, একটা হাইড্রোজেন একটা হিলিয়াম, তাহলে আমাদের এটা হবে যে 15 - 10 + 2, তাহলে কত হলো সমান 7। আচ্ছা তাহলে 7 মানে যার পারমাণবিক সংখ্যা 7 সেটাকে নাইট্রোজেন, এই মৌলটি সমান নাইট্রোজেন, তাহলে আমাদের এই ডি মৌলটা হবে নাইট্রোজেন। তোমরা একটু পর্যায় সারণীতে দেখো যে এই যে একটা পর্যায়ের 15 নম্বর পর্যায়ের 15 নম্বর গ্রুপের দ্বিতীয় নম্বর পর্যায়ের যে মৌল ওটি হলো নাইট্রোজেন। ওকে, তা আমার এই সূত্র অনুযায়ী এটা পারবো। এখন দেখো যদি আমরা এই মৌলটা বলি এটা কি, তাহলে কিভাবে হবে, তো আমাদের বিষয়টা হলো এরকম যে এখানে এই যে সূত্রটা আমি বললাম, তো এই সূত্রটা আসলে একটা বিষয় হলো যখন 13, 14, 15, 16, 17, 18 এই মৌলগুলো তাদের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা প্রযোজ্য হবে। 13, 14, 15, 16, 17, 18 এই মৌলগুলোর ক্ষেত্রে ওই সূত্র প্রযোজ্য, কিন্তু যদি আমরা এই যে তার আগের যে মৌলগুলো আছে এদের ক্ষেত্রে হলো যে গ্রুপ সংখ্যা প্লাস তার পূর্ববর্তী পর্যায়ের মৌল, এখানে 10 বিয়োগ করার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখো এই মৌলটা, তো এখানে এটা কি গ্রুপ 2 2, আর এটা হলো সরি এখানে হচ্ছে দেখো এটা গ্রুপ 2 অর্থাৎ 2, আর এখানে এর পূর্বে দেখো দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ নিষ্ক্রিয় গ্যাস এটি হলো নিয়ন, তো এর ক্ষেত্রে হচ্ছে এ সমান হবে 2 + 10 = 12, অর্থাৎ এ মৌলটা হবে ম্যাগনেসিয়াম, এটা হবে সমান ম্যাগনেসিয়াম। ওকে দেখো তাহলে আমাদের যদি আমরা এই 13, 14 আগের যে মৌলগুলো এদের ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে যে ওর গ্রুপ সংখ্যা প্লাস তার পূর্ববর্তী নিষ্ক্রিয় মৌলের যে পারমাণবিক সংখ্যা আমরা সেটা লিখবো। আচ্ছা ওকে, তো এই হলো বিষয়। আচ্ছা এরপরে লক্ষ্য করো যদি আমরা এই যে সি মৌলটা দেখি তাহলে দেখো তো কি হবে। সি মৌলর ক্ষেত্রে দেখো তো এটা কত নম্বর পর্যায়ের মৌল, এটা হলো তৃতীয় পর্যায়ের মৌল, আর এখানে এটা হলো 14 গ্রুপ 14, তো আমি বলছি দ্বিতীয় এবং তৃতীয়র ক্ষেত্রে আমাদের সূত্র হলো এটা। আচ্ছা তো এবার লক্ষ্য করো যে এখানে সূত্রটি তাহলে কি হবে, এখানে 14 লিখবো, 14 -10 প্লাস হলো দেখো এর পূর্বে তৃতীয় পর্যায়ের সর্বশেষ মৌলটা কি এখানে নিয়ন আছে, +10 তাহলে কি 14। আচ্ছা তাহলে 14 যদি 14 হয় তাহলে 14 পারমাণবিক সংখ্যা কার, সিলিকন। ওকে, তো এটি হলো সিলিকন। তাহলে কি বোঝা গেছে কিনা শিক্ষার্থীবৃন্দ? তো আমরা এইভাবে খুব সহজে আমাদের হচ্ছে এই যে ABCD এগুলো আমরা বের করতে পারি। তাহলে এবার একটু লক্ষ্য করো, তোমরা যদি মনে করো যে স্যার এটা কি হবে, তাহলে এখানে দেখো তোমরা পারো কিনা। আচ্ছা এখানের ক্ষেত্রে দেখো তাহলে তৃতীয় পর্যায়ের মৌল, তাহলে আমাদের এখানে হলো তৃতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণে আমাদের হলো যে ওই গ্রুপ সংখ্যা 16 - 10, তাহলে এখানে আমরা 16 - 10। আচ্ছা আর হচ্ছে তার সামনে দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ মৌলটা হচ্ছে নিয়ন, তার জন্য +10। ওকে, তাহলে দেখো কত আসতেছে 16, তাহলে 16 হলে কি হবে সালফার, অর্থাৎ এই F নম্বর মৌলটা হবে সালফার। বোঝা গেছে? ওকে, এরপরে লক্ষ্য করো যদি আমরা চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে যাই, চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে, এবং সেগুলো হচ্ছে 13, 14, 15, 16, 17, 18 এই পর্যন্ত,
মৌলগুলো আমরা এগুলোকে যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের যে এই যে সূত্রটা আছে গ্রুপ সংখ্যা -10, তো এই জায়গায় আর 10 আমাদের দরকার নাই, 10 বিয়োগ করার এখানে দরকার নেই। গ্রুপ সংখ্যা প্লাস পূর্ববর্তী পর্যায়ে নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যা আমরা এটা বসাবো। আচ্ছা, তাহলে দেখো যে আমরা যদি এই মৌলটা নির্ণয় করতে চাই কি হবে, তাহলে এবার দেখো এটা হলো 16, এই যে এখানে দেখো এটা যদি আমরা বের করতে চাই এখানে এটা হলো 16 যোগ হলো এখানে দেখো এটা চতুর্থ পর্যায়ের মৌল, তাহলে তৃতীয় পর্যায়ের মৌলটা কে ছিল, লাস্ট ছিল হলো আর্গন। আর্গনের হচ্ছে পারমাণবিক সংখ্যা কত, 18। তো আমরা এখানে 16 প্লাস 18 যোগ করব, তাহলে কত হলো দেখো যোগফল 4 34। আচ্ছা 34, তাহলে 34 নম্বর মৌলটার নাম কি, চট করে বলো, সেলেনিয়াম এসি। তাহলে এই যে জি নম্বর মৌলটি হবে সেলেনিয়াম। তোমরা বুঝতে পারছো কি না? তো শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের এই বিষয়টি আমরা এভাবে বুঝবো। আচ্ছা যাই হোক, এরপরে লক্ষ্য করো যে এই যে বি নম্বর মৌলটা দেখো, বি নম্বর মৌলটি হলো যে এটা হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল। তো আমি বলছি 13 নম্বরের আগ পর্যন্ত 12 পর্যন্ত, তো 12 পর্যন্ত সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে জাস্ট গ্রুপ সংখ্যা প্লাস পূর্ববর্তী পর্যায়ে নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যা। তো এখানে দেখো এটা 4, তো এখানে চতুর্থ গ্রুপে অর্থাৎ এটার 4 যোগ হলো তার পূর্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ তৃতীয় পর্যায়ের সর্বশেষ নিষ্ক্রিয় গ্যাস, এটি হলো আর্গন। তাহলে 4 প্লাস 18 সমান 22। তাহলে 22 কার, হ্যাঁ এটা হচ্ছে টাইটেনিয়াম, অর্থাৎ এই বি মৌলটা হবে টাইটেনিয়াম। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন হলো আমি তোমাদেরকে এই যে কোনো পারমাণবিক সংখ্যা দেওয়া নাই, কোনো ইলেকট্রন বিন্যাস দেওয়া নাই, কিন্তু আমি তোমাদেরকে কিভাবে পর্যায় সারণীতে মৌলগুলোকে আমরা নির্ণয় করতে পারবো সেটা কিন্তু আমি শেখালাম। ওকে, তোমরা এইভাবে চেষ্টা করবা। আচ্ছা, এরপরে দেখো যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস না পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে তাহলে সেইগুলোকে কিভাবে আমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব বা তাদের পর্যায় সারণীতে কোন গ্রুপে কোন পর্যায়ে আছে এটি কিভাবে নির্ণয় করব। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটি করব সেটি হলো প্রথমে আমরা একটা মৌল চিন্তা করি। তো একটা মৌল মনে করো এখানে মৌল মনে করো আমি লিখলাম ফসফরাস, ধরো ফসফরাস একটু সহজ একটি মৌল লিখলাম। তো ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত, 15। তো এইটি পর্যায় সারণীতে কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থান করছে, এটি পর্যায় সারণী কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থান করছে, তো আমরা সেটি কিভাবে নির্ণয় করব। ওকে, অর্থাৎ একটা ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কিভাবে পর্যায় সারণীতে তাদের অবস্থান এবং পর্যায় এটা আমরা নির্ণয় করব। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি হবে সেটি হলো ওই মৌলটার ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলা। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস লিখব যে 1s2 2s2 2p6 3s2 3p3। ওকে, এটাই হলো আমাদের ইলেকট্রন বিন্যাসটি। এখন হচ্ছে যে দেখো যে আমরা সর্বপ্রথম মৌলটার পর্যায় নির্ণয় করব। এই পর্যায় নির্ণয় করাটা খুবই সহজ। সেই পর্যায় নির্ণয় হলো যে ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন যে কক্ষপথে গেছে অথবা সর্বোচ্চ যে কক্ষপথে ইলেকট্রন যায় সেটি তার হলো পর্যায়ের সংখ্যা। এখানে দেখো এই ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন গেছে হলো 3 নম্বর শক্তি স্তরে 3 নম্বরে, যার কারণে এই মৌলটি পর্যায় সারণীতে এর অবস্থান হলো তৃতীয় পর্যায়ের মৌল। এটি হলো তৃতীয় পর্যায়। ওকে, এটি হবে তৃতীয় পর্যায়ের মৌল, পর্যায়ের এটা তৃতীয় পর্যায়। ওকে, আর এর হলো গ্রুপ নির্ণয় করব। তো গ্রুপ সংখ্যা যদি পি ব্লক মৌল হয় তাহলে গ্রুপ সংখ্যা নির্ণয় করার নিয়মটি হলো যে একটি মৌলের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে এস এবং পি এর মধ্যে যতটি ইলেকট্রন থাকবে, যদি কোনো ইলেকট্রন পি অরবিটালে যেতে থাকে তাহলে সেক্ষেত্রে এস এবং পি অরবিটালের ইলেকট্রনের যোগফল
তার সঙ্গে 10 যোগ করে, তার সঙ্গে 10 যোগ করে তার গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হয়। আচ্ছা এখানে লক্ষ্য করো যে এটার মাঝে এখানে টোটাল হলো এস এবং পি অরবিটালে এখানে 5টি ইলেকট্রন আছে। এখানে সর্বশেষ দেখো এসে 2টি, পিতে 3টি, 5টি। তো যেহেতু ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে গেছে, সেহেতু এস এবং পি এর ইলেকট্রনের সঙ্গে আমরা 10 যোগ করব। তাই 10 আর 5 15, অর্থাৎ এটা গ্রুপ 15, গ্রুপ 15 এর মৌল, এটা গ্রুপ 15 এর মৌল। ওকে, এটি হলো তাহলে আমরা হলো যে একটা পর্যায় ইলেকট্রন বিন্যাস দ্বারা একটা মৌলের পর্যায় সারণীতে অবস্থান অর্থাৎ পর্যায় এবং গ্রুপ আমরা নির্ণয় করতে পারি। তো যাই হোক, তোমরা আর একটা দেখো, যদি আমরা এখানে একটা বড় মৌল আমি যদি জিঙ্ক লিখি, তাহলে আবার একটু লক্ষ্য করো, যদি আমি জিঙ্ক বলি, জিঙ্কের জানি আমরা 30, পারমাণবিক সংখ্যা হলো 30। তো এখানে ইলেকট্রন বিন্যাস করলে 3s2 3p 6, 4s2 3d 10। তো এটি হলো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। তো এখন বিষয় হলো যে এর পর্যায় সারণীতে অবস্থান কি হবে। আচ্ছা এটার অবস্থান কি হবে? আচ্ছা দেখো এখানে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে, কোন অরবিটালে গেছে? অবশ্যই ডি অরবিটালে, লাস্ট ইলেকট্রন ডি অরবিটালে গেছে। আর আগের পূর্ববর্তী যে এক্সাম্পলটা ছিল ওখানে ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু এস অরবিটালে গিয়েছিল। ওকে, তো এখন বিষয় হলো যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে যায়, ডি অরবিটালে যদি যায়, তাহলে তার ক্ষেত্রে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করার সময় আমরা দেখো যে এস এবং পি ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করব, সেটি তার হলো গ্রুপ সংখ্যা। আমরা যেমন পি বলকগুলোর মধ্যে পিতে ইলেকট্রন গেলে 10 যোগ করছিলাম, এক্ষেত্রে আর 10 যোগ করার প্রয়োজন নাই। আচ্ছা এটি হলো। আর একটা হলো পর্যায়, দেখো যে এই ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন বা যে কোনো ইলেকট্রন সর্বোচ্চ কোন শক্তি স্তরে গেছে, এখানে দেখো সর্বোচ্চ 4 নম্বর শক্তি স্তরে গেছে। তাহলে এর জন্য এই গ্রুপটা 4s-এ যাওয়ার কারণে এর পর্যায় হলো পর্যায়, চতুর্থ পর্যায়। আর এর গ্রুপ দেখো যে এটাতে ডিতে গেছে 10টা এবং এসে হলো 2টা, যার কারণে এর কি বলবো আমরা, গ্রুপ 12 এর মৌল, এই দুটো যোগফল। বোঝা গেছে? তো যাই হোক, এভাবে যদি এস ব্লক মৌল হয়, অর্থাৎ যদি সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে যে কোনো মৌলের ক্ষেত্রে যদি এরকম ইলেকট্রন বিন্যাস হয়, যে আমি একটু লক্ষ্য করো যে ধরো এটা হচ্ছে এভাবে, পি এর পরে এসে এক ইলেকট্রন গেছে। তো যদি কখনো ইলেকট্রন বিন্যাসের পি অরবিটাল এনপি, n-1 পি, এটাতে যদি 6টা থাকে, তারপরে এন এস অরবিটালে ইলেকট্রন থাকে, অর্থাৎ এখানে দেখো এই যে এস অরবিটালে যদি ইলেকট্রন থাকে, যদি একটা ইলেকট্রন থাকে অথবা 2টা ইলেকট্রন থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের গ্রুপ সংখ্যা হবে শুধু এস অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে সেটি তার গ্রুপ সংখ্যা। ওকে, তো যেমন এইটা, এখন দেখো এটাতে 3p পর্যন্ত আছে, অর্থাৎ পিতে এটা পূর্ণ অবস্থায় আছে, পিটা পূর্ণ অবস্থায় আছে, শুধু 4s-এ একটি ইলেকট্রন গেছে, যার কারণে এটির আমরা গ্রুপ বলবো এটি হচ্ছে 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত। ওকে, আচ্ছা আর হলো এর পর্যায়ে যদি বলি, যেহেতু দেখো সর্বশেষ ইলেকট্রন 4 নম্বর শক্তি স্তরে গেছে, যার কারণে আমরা এটিকে বলবো এটি হলো চতুর্থ পর্যায়ের মৌল। তো ধন্যবাদ, আজকের এই ক্লাসে তোমরা যারা যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা চেষ্টা করবা এইভাবে, নিজেরা একটু চেষ্টা করবা, বাসায় আরও চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ তোমরা এই যে মৌলের পর্যায় সারণী থেকে মৌলগুলোর অবস্থান, এবং সেক্ষেত্রে যদি ABCD দেওয়া থাকে বা যে কোনো সাংকেতিক চিহ্ন দিয়ে যদি দেওয়া থাকে, সেক্ষেত্রেও তোমরা সেই মৌলটার নাম কি, তার পারমাণবিক সংখ্যা কত, সেটা নির্ণয় করতে পারবা। তো ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে এর হচ্ছে যে পর্যায় সারণীর যে SPDF যে হচ্ছে ব্লকগুলো আছে, SPD ব্লক মৌলগুলো, ওইগুলোর পর্যায়ক্রমে বিভিন্ন যে বৈশিষ্ট্য, এইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।